এখন শুনবো এবিসি মিঠা করা মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে। উপস্থাপনায় আছেন এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহ। আলোচনা অংশ নিতে আপনি আপনার মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠাতে পারবেন 8920 নম্বরে, শুধুমাত্র সিটিসেল থেকে 6161 নম্বরে। শুরুতে এবিসির পর আপনার কথা এবং শেষে অবশ্যই আপনার নামটি লিখবেন। আমাদের সঙ্গেই থাকুন। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের FM 89.2 এর সাম্প্রতিক বিষয় নির্ভর নিয়মিত আয়োজন এবিসি মিঠা করায়। এই আয়োজনটি আপনারা শুনছেন মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে। আজ 4 অক্টোবর মঙ্গলবার এবিসি মিঠা করায় আমরা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ, আন্তর্জাতিক অপরাধের বিচার শুরু, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি একই সঙ্গে ট্রাইব্যুনালের মুখপাত্র। দেশের বিচার বিভাগে বিভিন্ন যোগ্যতায় দীর্ঘদিন তিনি কাজ করেছেন এবং একজন জেলা জজ। আপনাকে এবিসি রেডিওতে স্বাগতম। জি, ধন্যবাদ। এবিসি রেডিওর শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের স্টুডিও থেকে এবিসি মিঠা করা সরাসরি প্রচারিত হয়। শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে একটা ঐতিহাসিক মুহূর্তে আজ বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল বাংলাদেশের। 40 বছর আগে মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর মাধ্যমে বলা যায় স্বাধীনতার পর এই প্রথম কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার শুরু হল। পাশাপাশি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি আজ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন, এবং আগামী 1 মাসের মধ্যে গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও পাওয়া যাবে বলে প্রসিকিউশনের আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছেন। তো দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেটা আমরা প্রথমে একবার শুনব। তারপরে আমরা ফিরে আসছি আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ শাহিনুল ইসলামের কাছে। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। একজন প্রতিষ্ঠিত যুদ্ধাপরাধী, ওনার নামে যে প্রতিবেদন দাখিল হচ্ছে, আমরা চাই এটি সরকার আমলে নিক এবং এর মাধ্যমে শাস্তিটা যেন নিশ্চিত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার পরিবারের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরোধিতা করছে এবং অনেক মুক্তিযোদ্ধাদেরও নির্যাতন করছে, যার পরিপ্রেক্ষিতে তার বিচার হওয়া উচিত। সে কি যুদ্ধ অপরাধী না অপরাধী সেটা তো আমরা তার সম্পর্কে কিছু বলতে পারবো না। কাজে তার ব্যাপারে এখন এটা ষড়যন্ত্রমূলক তারা রাজনৈতিক ব্যাপারে শুরু করছে। এগুলো রাজনৈতিক একটা ইস্যু, তারা নিয়ে আলোচনা শুরু করছে, আর কিছু না। আসলে অপরাধী কিনা এই সমস্ত প্রমাণগুলি কালেকশন করতেছে। যদি সত্যি সত্যি ওরা অপরাধী হয়ে থাকে তাই এদের বিচার হওয়া উচিত। তো তার আমরা চাই তাদের দ্রুত বিচার হোক, এবং সরকারের যে ব্যবস্থাটা দিলে হচ্ছে ব্যাপারটা, সেটা নিয়ে আমরা শঙ্কিত। হয়তো সরকারের শেষ সময় চলে আসবে, 5 বছর শেষ হয়ে যাবে, ততদিনও কি বিচারটা হবে কিনা। সালাউদ্দিন কাদের যে দ্রুত অপরাধ এটা সবাই জানে, এটা অবশ্যই বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যদি নিরপেক্ষভাবে তদন্ত করে পাওয়া যায় সে যুদ্ধ অপরাধী, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং যাতে কিনা পরবর্তীতে বা আমাদের যে নিউ জেনারেশন তারা বুঝতে পারে যে এটা একটা ক্ষমাহীন অপরাধ ছিল। রাজনৈতিক প্রতিহিংসা এখানে বেশি কাজ করছে। সে যদি অ্যাকচুয়ালি যদি অপরাধী হয়ে থাকে অনেক আগেই হইতে পারে। ছেলে অপরাধী হয়ে থাকলে সঠিক তদন্তের ভিত্তিতে সেগুলি করে দ্রুত তার বিচার হোক, সেটা আমরা চাই। যদি সে অ্যাকচুয়াল অপরাধী হয়ে যাবে, সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, যতটুকু মনে হচ্ছে। এটা তদন্ত হওয়ার পরে এটা রায়টা কার্যকর করা হোক, বিচারটা যাতে হয়, এতে করে একটা এক্সাম্পল সেট হবে। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। শ্রোতা, আমরা এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং বিএনপি নেতা সাকা চৌধুরী এদের বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের কথা শুনলাম। এবার কথা বলছি স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং ট্রাইব্যুনালের মুখপাত্র মোহাম্মদ শাহিনুল ইসলামের সঙ্গে। তো এটা তো আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ক্ষণ বাংলাদেশের জন্য। 40 বছর পরে আমাদের বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে, আমাদের মানুষের বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছিল তার একটা বিচার শুরু হলো, তার প্রথম একজনের বিচার শুরু হলো। তো আদালত গঠনের 1.5 বছরের মধ্যে, এবং আমরা বলবো যে দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তারের 1 বছরের মধ্যে এই অভিযোগ গঠন করা হলো এবং বিচার শুরু হলো। আপনার কি মনে হয় যে
মানুষের মধ্যে যে কথাগুলো আছে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বা কোন আইনি প্রক্রিয়া মেনে এই জিনিসটা সম্পন্ন হয়েছে সেটা যদি আপনি প্রথমে একবার ব্যাখ্যা করেন। ধন্যবাদ। শুরুতে আমি বলি যে ট্রাইব্যুনালের মুখপাত্র হিসেবে আমি ট্রাইব্যুনালের সম্মতিক্রমে আজকে কিছু কথা বলার জন্য এখানে এসেছি, কিছু বিষয় তুলে ধরার জন্য এসেছি। যেটা আমার প্রথমে একটু বলে নেওয়া ভালো যে একটা পারসেপশন বা ধারণা পাওয়া গেল যে আমরা 6-7 জন শ্রোতা বন্ধুর মন্তব্য বা কথা শুনেছি, তাদের প্রায় বলতে গেলে 2-1 বাদে সবার কথার ভিতর থেকে একটা বিষয় বেরিয়ে এসছে যে এই যে ক্ষমাহীন অপরাধ, একজন বলেছেন একজন শ্রোতা যে ক্ষমাহীন অপরাধ এটির বিচার হওয়া প্রয়োজন, একজন বলেছেন দ্রুত বিচার হওয়া প্রয়োজন, একজন বলেছেন যেরকম সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই এটা সাজাটাও কার্যকর করতে হবে। একটা মেসেজ আমরা এখান থেকে পাই যে এটা যে সেই সময় যে অপরাধগুলো সংগঠিত হয়েছিল, আন্তর্জাতিক অপরাধগুলো সংগঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধকালে, সেই অপরাধের যে বিচার এতদিনে হয়নি এটি কিন্তু না হলেও এটির দোষের কিছু নেই। রাষ্ট্র কখনো কর্তৃত্ব শূন্য হবে না এতদিন পরেও এটার বিচার করার ক্ষেত্রে। এবং সে কারণে আপনি দেখেন 1973 সালে আইনটি এটা এনাক্টেড হওয়ার পরে নানা কারণে এটা হয়তো সেইভাবে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি, প্রসিকিউট করার ব্যবস্থা করা যায়নি এবং চূড়ান্তভাবে 2009 সালে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনে 2011 সালে আপনি বলেছেন 25শে মার্চ ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে এটা সব প্রক্রিয়া অনুসরণ করেই তদন্তকারী সংস্থা তারা অগ্রসর হতে থাকেন এবং তদন্তের এক পর্যায়ে কার্যকর তদন্তের স্বার্থে তারা প্রসিকিউশনের মাধ্যমে এই বর্তমান অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। সেটি ট্রাইব্যুনাল ফর এফেক্টিভ ইনভেস্টিগেশন এটি বিবেচনা করেন এবং তদন্ত চলতে থাকে। এক পর্যায়ে 11 জুলাই আপনার তদন্ত শেষে এই বছরের 11 জুলাই তারিখে তদন্ত প্রতিবেদন তার আগে দাখিল হয়েছে। সেটির ভিত্তিতে 11 জুলাই প্রসিকিউশন ফর্মাল চার্জটা সাবমিট করে। ফর্মাল চার্জ সাবমিট করার পরে এটা দাখিল করার পরে অপরাধ আমলে গ্রহণের নেয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যেটাকে আমরা বলি যে টেকিং কগনিজেন্স অফ অফেন্স, সেটি নেওয়া হয়েছে এবং সেটি নেয়ার পরে তখন চার্জ গঠনের জন্য মানে অভিযোগ গঠন সম্পর্কিত শুনানির জন্য দিন ধার্য হয় এবং প্রথম তারিখটি ধার্য হয় আপনার এটি যে 8ই অগাস্ট এবং অগাস্টের 10 তারিখ থেকে শুরু করে এবং সর্বশেষ 27-10 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন তারিখে এই অভিযোগ গঠন সম্পর্কিত হিয়ারিং চলে এবং বেশ কয়েকদিন ধরে চলে এবং এখানে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ডিফেন্স কাউন্সিল যে চাইছেন যে আমার পর্যাপ্ত সময়ের দরকার আমার বক্তব্য পেশের জন্য, এটি ট্রাইব্যুনাল দিয়েছেন। যে কারণে আপনি লক্ষ্য করবেন যে প্রথম শুনানি শুরু হওয়ার পর 2 মাস 17 দিন পরে এই শুনানিটি শেষ হয়। হওয়ার পরে তখন ট্রাইব্যুনাল একটি দিন ধার্য করেন 3 অক্টোবর ফর পাসিং অর্ডার, যেটি গতকালকে আমরা সবাই জেনেছি যে এটা অভিযোগ আলটিমেটলি গঠিত হয়েছে। এটা প্রস্তাব ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে 31টি প্রস্তাবিত চার্জ ছিল। জি, তো ফাইনালি তারা ট্রাইব্যুনাল সবকিছু বিবেচনা করে ম্যাটেরিয়ালস বিফোর দেম এবং স্টেটমেন্ট অফ উইটনেসের সবকিছু বিবেচনায় তারা প্রাথমিকভাবে মনে করেছেন যে 20টি কাউন্টে এটা অভিযোগ গঠন করার মতো উপাদান রয়েছে, কারণ রয়েছে, যে কারণে 20টি বিভিন্ন পৃথক পৃথক অভিযোগ গঠিত হয়। মানে এগুলো আমলে নিয়েছেন আদালত? না, এগুলো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয়েছে এবং এই অভিযোগ গঠনের মাধ্যমে এখন বলা যায় যে এটির বিচার শুরু হয়েছে এবং দ্য ট্রায়াল হ্যাজ বিন স্টার্টেড। এর জন্য আগামী তারিখ হল 30 অক্টোবর দিন ধার্য রয়েছে ফর প্লেসিং ওপেনিং স্টেটমেন্ট বাই দি প্রসিকিউশন অ্যান্ড এডিউসিং এভিডেন্স। সাক্ষী উপস্থাপন করবেন ওপেনিং স্টেটমেন্ট দেওয়ার পরে। এভাবে এই দিনটি আপনি দেখেন গতকাল এই দিনটি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটা আমি তো মনে করছি যেরকম ভিকটিম তো আছেই
এটি হাজার হাজার লক্ষ লক্ষ ভিকটিম পাওয়া যাবে, কিন্তু আমার একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যেরকম আমাদের পুরো জাতি যেন ভিকটিম ছিলেন এই যে 1971-এর যে অপরাধগুলো হয়েছে। হ্যাঁ, এবং এটার শিকার কিন্তু পুরো জাতি, এবং পুরো জাতিরই এই গ্লানি থেকে যে বিচারহীনতার যে গ্লানি সেটা থেকে বেরিয়ে আসা যে প্রয়োজন, সেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে। যারা পরবর্তী প্রজন্ম আছেন তারা তো আছেনই, তা আমাদের একটি পুরো জাতির কাছে যেমন দায়বদ্ধতা রয়েছে, ঠিক তরুণ প্রজন্মের কাছেও দায়বদ্ধতা রয়েছে, সবার কাছে দায়বদ্ধতা রয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ সংগঠনের ফলে, তাদের কিন্তু এটি অধিকার রয়েছে প্রতিকার চাওয়ার, তাদের কিন্তু এটা অধিকার রয়েছে এটি দেখার বা জানার যে আমার প্রতি যে অপরাধ সংগঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধকালে, আপনার ইন ভায়োলেটিং হিউম্যান রাইটস এন্ড আদার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, সেটার বিচার হচ্ছে, রাষ্ট্র সে বিচার প্রক্রিয়া গ্রহণ করেছেন, ইনিশিয়েট করেছেন, এটি তো তাদের অধিকার। এবং সেটারই ফলশ্রুতিতে কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন এবং তারপর প্রসিকিউশন সংস্থা বা তদন্ত সংস্থা গঠন করা হয়েছে, এইভাবে প্রক্রিয়া চলছে। আপনি দেখেন যে আমি তো মনে করছি যে এটি কেউ বলতে পারবে না যে এরকম কোন রকম সুযোগ না দিয়ে এই যে গতকালকে চার্জ ফ্রেম হয়েছে, এটা কিন্তু কেউ বলতে পারছে না, বলার সুযোগ নেই। আমার আসলে প্রশ্নটা সেটাই যে মানে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যে প্রক্রিয়াটার কথা বললেন, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই অভিযোগটা গঠন করা হলো, মানে এটা আসলে কতটা স্বচ্ছ, কতটা উন্মুক্ত, এবং মানে কতটা সবাই কি সমান সুযোগ পেয়েছে এখানে? ডেফিনেটলি আমি তো মনে করছি 100% এখানে স্বচ্ছতা রয়েছে এবং সব রকম অধিকার নিশ্চিত করা হয়েছে। আপনি আরো যদি দেখেন যে এই অধিকারটা কি, যে অভিযুক্ত ব্যক্তি যেন তার কথাটা বলার সুযোগ পান, তার যে মানবাধিকার স্বীকৃত যে অধিকারগুলো রয়েছে সেগুলো যেন এনশিওর করা, আত্মপক্ষ সমর্থনের জন্য। যখনই তিনি বলতে চেয়েছেন, তার পক্ষে বিজ্ঞ আইনজীবী বলতে চেয়েছেন, তখনই তো উনি সুযোগ পেয়েছেন। এর বাইরেও কত রকম সুযোগ দেখেন ট্রাইব্যুনাল, এটা ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস বলেন বা ফেয়ারনেস এনশিওর করার জন্যই বলেন, এগুলো আদেশ দিয়েছেন। কেমন যে যখন বলা হচ্ছে যে উনি প্রিজন ভ্যানে করে আসতে ওনার অসুবিধা হয়, একটু হেলথ ফ্রেন্ডলি ট্রান্সপোর্টের ব্যবস্থা, সেটিও আদেশ দেওয়া হয়েছে। প্রাইভেটলি ওনার নিজ খরচে চিকিৎসা নেবেন, সেটিও আদেশ দেওয়া হয়েছে। তারপরে তো আপনি দেখেন যে সব রকম সুযোগ, কিন্তু কত প্রিভিলেজড অবস্থায় আছেন ওনারা অভিযুক্ত হওয়ার পরেও। অথচ দেখেন মানে আমাদের অন্য আসামিদের, আমরা যদি আমাদের সাধারণ অন্যান্য ফৌজদারি মামলার আসামিদের ক্ষেত্রে ধরি, আমাদের অন্যান্য অপরাধ বা অন্য যে মামলাগুলো হয়, তার থেকে আপনি বলতে যাচ্ছেন যে এখানে অনেক বেশি মানবিক আচরণ করা হচ্ছে, অনেক বেশি। আপনি এই 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই সব অপরাধের শিকার হয়েছেন, আমি খোঁজ নিয়ে দেখি তো সেই ভিকটিমরা কি অবস্থায় আছে, তারা কি অবস্থায় দিন কাটছে। সেটাই, তাহলে ভিকটিমরা যদি অভিযোগ করে যে এখন যারা অভিযুক্ত তারা বেশি সুবিধা পাচ্ছে, বা তাদের কাছে কি আমরা মানে আপনার ট্রাইব্যুনাল বা মানে রাষ্ট্র কি বেশি নতজানু হয়ে যাচ্ছে কিনা, আমি তো নাকি এটা আসলে আপনারা স্বচ্ছতার জন্য, সামগ্রিকভাবে গ্রহণযোগ্যতার জন্য, এবং আসলে একজন অভিযুক্তকে তার আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়ই এটি তার পাওয়ার অধিকার রয়েছে। এক্স্যাক্টলি ঠিকই বলেছেন আপনি, সেটি আসলে নিশ্চিত করার জন্য ট্রাইব্যুনাল এগুলো ভাবছেন। এবং যে কারণে আপনি লক্ষ্য করবেন অনেক রকম আদেশ হয়েছে, যেটি আপনার স্ট্যাটিউটে, মেন স্ট্যাটিউটে কিন্তু সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই বা রুলসেও নেই। তারপরে কিন্তু ট্রাইব্যুনাল এটা মেধায় যোগ্যতা যেটা উপযুক্ত মনে করেছেন, যেটা লজিক্যাল মনে করেছেন, যেটা রেশনাল হবে বলে মনে করেছেন, সেরকম আদেশ কিন্তু তারা দিয়েছেন। এবং যাতে এটার কার্যক্রমটা নিয়ে কোনো প্রশ্ন দেখা না দেয়, গ্রহণযোগ্যতা, আপনি গ্রহণযোগ্যতাটা কি, আমি তো এটা আপনি সব সময় সবটুকু আপনার পক্ষে গেলে আপনি বলবেন গ্রহণযোগ্য, সেটা একটা বড় ইস্যু থাকবে। ধরেন বিষয়টা আসলে সবকিছু পরে এটা তো সত্যি যে আমাদের জাতিটা বিভক্ত। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ধরেন একটা বড় অংশ বিরুদ্ধে ছিল, যে কারণে আজকে আমাদের বিরুদ্ধে আজকে এই অভিযোগগুলো আনতে হয়েছে, তাই না, আমাদের নিজেদের দেশের লোকজনের বিরুদ্ধে। এবং রাজনৈতিকভাবেও এখানে একটা পক্ষ বিপক্ষ আছে, এবং এটাকে অনেকে রাজনৈতিক বা কারণে এই মামলা ইত্যাদি ইত্যাদি এগুলো বলার চেষ্টা করছে। যদিও আমরা দেখি যে সাধারণ মানুষ, আপনি যেটা বলছেন যে তরুণ প্রজন্মের মধ্যে, তারা কিন্তু মানে মনে করছেন, বা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পরে যারা জন্ম নিয়েছেন, তারা মনে করছেন যে আমাদের মানে পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছিল সেই দায় থেকে
মুক্তি দেওয়ার দায়টা নতুন প্রজন্মের কাছে। সে কারণে কিন্তু আপনার আজকের এই আদালত বা আপনি দেখেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধকালে যেসব আন্তর্জাতিক অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলোর পরিণতির কারণে সৃষ্ট দৃশ্যমান ও যে বিরাজিত ক্ষতগুলোর রয়েছে আমরা দেখছি, সেগুলোর প্রতি কিন্তু এই দীর্ঘ প্রায় 39 বছর মানে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত একটা গভীর সামাজিক নির্লিপ্ততা আমরা লক্ষ্য করি, কিন্তু এক ধরনের যা আপোষকামিতা বলা যেতে পারে, যে এবং যেটি সবসময় এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসছে। এবং এ কারণেই কিন্তু দেখেন যে ওইসব অপরাধ সংগঠনের পরিণতিতে যে সব ক্ষত সৃষ্টি হয়েছে বা যে ব্যাপক ক্ষতটা হয়েছে সে সম্পর্কে নবীন প্রজন্মের ধারণা বা জ্ঞান কিন্তু খুব সীমিত রয়েছে। আবার এটিও লক্ষ্য করেন যে আপনার কথা সূত্র ধরেই আমার মনে এটা বলা যায়, এটা আমাদের যে একটা সেমিনার হলো 11 সেপ্টেম্বর FICHL অর্গানাইজ করেছিল ঢাকাতে, সেখানে অনেক ডিস্টিংগুইশড স্পিকার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ এন্ড ট্রাইব্যুনালিস্ট ছিলেন। তাদের কথা হলো যেরকম অনেক ক্ষেত্রেই তাদের কথা যে অনেক ক্ষেত্রেই এই আন্তর্জাতিক অপরাধের বিচারের বিষয়ে রাজনৈতিক সমর্থন ও নৈতিক ইচ্ছাটাও, নৈতিক সদিচ্ছা এটা কিন্তু ভঙ্গুর, যে কারণে এই অনেক সময় হয়তো হয় না বা অনেক সময় বিলম্ব হয়। এটিও তারা এটা অবজার্ভ করেছেন। এটা নট আমাদের দেশের কনটেক্সটে না, এটা সব সামগ্রিকভাবেই তারা এই বিষয়টি সব জায়গায় মনে করেছেন আর কি। হ্যাঁ, এবং সেই সেমিনারটি ছিল আপনার ওল্ড এভিডেন্স অ্যান্ড কোর ইন্টারন্যাশনাল ক্রাইমস এই টপিকের উপরে, যে পুরনো সাক্ষ্য আপনার কিভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়, বা এটার গুরুত্ব কতটুকু হতে পারে এই আন্তর্জাতিক গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রমাণের ক্ষেত্রে, সে বিষয়ই ছিল আর কি। তো এই হলো প্রক্রিয়া। আমি যেটা মনে করছি যেরকম যে আইন এবং বিধিতে যেটি বিধৃত আছে সেটি অনুসরণ করে সব রকম অপরচুনিটি অ্যাফোর্ড করা হয়েছে উভয় পক্ষকেই করে এ পর্যন্ত আসা হয়েছে, এবং ট্রাইব্যুনাল মনে করছেন যে এইরকম সহযোগিতা উভয় পক্ষের কাছ থেকে আগামী দিনগুলোতেও তারা পাবেন, এটিও ট্রাইব্যুনাল মনে করছেন। এবং তাদের সহযোগিতা ছাড়া তো হবে না, এটা বোথ সাইডের কোঅপারেশন লাগবে, অ্যাসিস্ট্যান্স লাগবে। এবং ফাইনালি কিন্তু আপনি যেটা বলেছেন একটু আগে, ফাইনালি যেটা শুধু অ্যাক্ট এবং রুলসে কিছু লেখা থাকলেই যে বলা যাবে যে সবকিছু গ্রহণযোগ্যভাবে হবে তা না, কিন্তু ইট ডিপেন্ডস আপন দি পারফরমেন্স অব দি জাজেস, এবং জাজরা কিভাবে পারফর্ম করছেন ওনাদের উইজডম এক্সারসাইজ করে বা ওনাদের যে রেশনাল লজিকটা ব্যবহার করে কিভাবে এটা সবকিছু দেখছেন সেটার উপর ডিপেন্ড করবে। এবং এ পর্যন্ত আপনারা সবাই লক্ষ্য করেছেন যেরকম প্রত্যাশিত মাত্রায় সবকিছু রয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন এটা যে গতকালের বা আপনার যে ট্রাইব্যুনাল যে আপনার মানে অভিযোগ গঠন করেছেন, তো ট্রাইব্যুনালের একটা পর্যবেক্ষণ সম্পর্কে আমি এটা বলতে চাই যে ওনারা বলেছে যে অভিযোগ গঠনের অর্থ একজনকে দোষী সাব্যস্ত করার নয়। মানে এটা আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? হ্যাঁ, অভিযোগ গঠনটা আসলে ওই কেবল অভিযোগ গঠন করলেই এই পর্যায়ে চার্জ ফ্রেম করলেই এটা বলার সুযোগ নেই যে তিনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। চার্জ গঠনটা করা হয়, তাকে আমরা এখন অভিযুক্ত বলতে পারি। নিশ্চয়ই অভিযুক্ত, দোষী বলার কোন সুযোগ নেই আনলেস হি ইজ ফাউন্ড গিলটি থ্রু দি ট্রায়াল। ঠিক আছে না? এখন যে বিষয়গুলো সামনে রয়েছে ট্রাইব্যুনাল ছিল যে স্টেটমেন্ট অফ উইটনেসেস এন্ড ম্যাটেরিয়ালস বিফোর দ্য ট্রাইব্যুনাল, সেগুলো মোটামুটি এক্সামিন করে পেরিউজ করে প্রাইমা ফেসি প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ঘটনাগুলো ঘটেছে সেই সময়ে, কথিত সময়ে, স্থানে, এবং এই ঘটনাগুলোর সঙ্গে অভিযুক্ত ব্যক্তি সম্পৃক্ত ছিলেন বলে মনে করেছেন বলেই এই চার্জটা গঠন হয়েছে। এখন এটি দায়িত্ব, বার্ডেনটা লাইজ আপন দি প্রসিকিউশন টু প্রুভ যে ইয়েস দিস অ্যাকিউজড he had complicity in commission with the offense as alleged, যে 20টি অভিযোগ আনা হয়েছে, এইগুলো প্রমাণের দায়িত্ব এই আইন অনুসারী এবং লিগ্যাল জুরিসপ্রুডেন্স অনুসারী প্রমাণের দায়িত্ব এটা প্রসিকিউশন পক্ষের, বাই অ্যাডিউসিং রেলিভেন্ট এভিডেন্স। এখন কি ধরনের এভিডেন্স হবে না হবে সে বিষয়ে কিন্তু এখানে আলোকপাত করা হয়েছে এই যে আমাদের আইনের 19 ধারায়। আমাদের এইটার জন্য কিন্তু এখানে আমাদের যে এক্সিস্টিং যে এভিডেন্স অ্যাক্ট সেটা অ্যাপ্লিকেবল না, ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যাপ্লিকেবল না, পেনাল কোড অ্যাপ্লিকেবল না। কিন্তু এখানে দেখেন এই 1973 সালের অ্যাক্টের ভিতরে কিন্তু সবকিছু কিন্তু এটা কন্টেইন করা আছে। এভিডেন্স অ্যাক্ট বলেন আর ওই পেনাল কোড বলেন আর প্রসিডিউর বলেন, সবই আছে, যে কারণে সেকশন 19এই বলা আছে কি ধরনের এভিডেন্সের উপরে এইটা সত্যতা বের করা সম্ভব হয়। এখন মূল কাজটা হলো যে এরকম
যে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো কতটুকু সঠিক সত্য সেটা বিচারের মাধ্যমে নির্ধারণ করা আর কি, এবং যদি সত্য সঠিক বলে প্রমাণিত হয় তখন তাকে দোষী সাব্যস্ত করা যাবে, ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না। বাট বিচারটা শুরু হলো, এটাই, এবং এটা একটাই খুব সিগনিফিকেন্ট একটা ইভেন্ট আমাদের দেশের হিস্ট্রির জন্য। অবশ্যই তো ধন্যবাদ আপনাকে। আসলে মানে এটা একটা বড়, সেজন্য আমরা আসলে বলছিলাম যে আজকে মানে একটা ঐতিহাসিক মুহূর্ত, গতকাল একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য ছিল, এবং এই কারণে আজকে এরকম একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় শ্রোতা, আপনারা আছেন সাম্প্রতিক ঘটনা নির্ভর এবিসি মিঠা করা, শুনছেন FM 89.2 মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে। আজ আমরা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধের বিচার শুরু, এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও ট্রাইব্যুনালের মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম। এখন আমরা একটা বিরতিতে যাব। স্প্রিং এয়ার ফ্রেশনার হলুদ বাতিতে রাস্তার যান চলাচল পরিস্থিতি এবং সন্ধ্যা 7টার এবিসি খবর শুনে আবারও ফিরে আসবো এবিসি মিঠা করায়। তবে যাবার আগে স্মরণ করিয়ে দিই আপনাদের আজকের বিষয় সম্পর্কে আপনার কোনো ভাবনা, স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে পারেন যে কোনো মুঠোফোন থেকে 8920 এবং সিরিজেল থেকে 6161 নম্বরে খুদে বার্তা পাঠিয়ে। খুদে বার্তার শুরুতে এবিসি এবং শেষে আপনার নামটি অবশ্যই লিখবেন। ফিরে আসছি বিরতির পর। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ফিরে এসেছি সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করায়। এবিসি রেডিও স্টুডিও থেকে আপনারা সরাসরি আয়োজনটি শুনছেন মানুষের জন্য ফাউন্ডেশন সৌজন্যে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 এবিসি মিঠা করা প্রচারিত হয়। আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, বাংলাদেশ একটা ঐতিহাসিক মুহূর্তে আছে, আন্তর্জাতিক অপরাধের বিচার শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং ট্রাইব্যুনালের মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম। প্রিয় শ্রোতা, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ এবং ইউরোপ ভিত্তিক বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর প্রতিষ্ঠাতা এবং বেলজিয়াম প্রবাসী ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে গতকাল এবিসি রেডিও আমরা কথা বলেছি, এবং 1971 সালে বাংলাদেশে সংগঠিত আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে সক্রিয় ব্যক্তি এবং সংগঠনগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজিক ফোরাম ICSF এর একজন সক্রিয় সদস্য তিনি। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে কি অর্জিত হলো সে বিষয়ে আমরা এখন কথা শুনবো বা তার মন্তব্য শুনবো আহমেদ জিয়াউদ্দিনের কাছে। তারপরে আমরা ফিরে আসবো আমাদের অতিথি মোহাম্মদ শাহিনুর ইসলামের কাছে। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। বাংলাদেশের ইতিহাসে লক্ষ লক্ষ মানুষ যারা ভিকটিম হয়েছে ৭১-এর অপরাধের প্রেক্ষিতে, তাদের সবার জন্য এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য আজকে একটা বিশেষ দিন। কারণ প্রায় ৪০ বছর পর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম একজন অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করলেন এবং একটা বিচার প্রক্রিয়া শুরু করে দিলেন। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে ৭১-এর অনেক ঘটনা বেরিয়ে আসবে, ঘটনায় কারা জড়িত ছিল, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কথা জানতে পারবে। ফলে এতদিন ধরে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটছিল সেটা হয়তো শেষ হবে বলে আমরা মনে করি। একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই হতে পারে, এ পর্যন্ত যে বিচার প্রক্রিয়াটা হয়েছে এবং আরো যেটা হবে সেটার সাথে আন্তর্জাতিক বিভিন্ন আদালতে বিচার হয়েছে তার তুলনামূলকভাবে অবস্থানটা কোথায়। প্রথমেই বুঝতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে কাজ করছে সেটা মূলত একটা বাংলাদেশের সংসদের দ্বারা সৃষ্ট আইনের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে। এখানে যে অপরাধগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও বাংলাদেশে, এবং বৃহদাংশে যারা অপরাধ করেছে তারাও বাংলাদেশে। এটা প্রথম মনে রাখতে হবে, এইটা কিন্তু আন্তর্জাতিক কারাগার না, যদিও নামের ক্ষেত্রে বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ আদালত। সাধারণত যেটা প্রতিটা মানুষই প্রায় ভুল করে, মনে করেন যে এটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, আসলে সেটা না, এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মান একটা প্রশ্ন। বাংলাদেশের প্রথম আইনটা ছিল, পরবর্তীকালে যে ধরনের আইনে পরিবর্তন আনা হয়েছে, যে কোয়ালিটির জাজেসদের দেওয়া হয়েছে, সব মিলিয়ে আসলে বিচারটাও যে মানসম্মত হবে এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। দেখা যাবে কি অনেকগুলো অপরাধে অভিযুক্ত করা হয়েছে, প্রথম যে অভিযুক্ত ব্যক্তি তাকে, কিন্তু হয়তো দেখা গেল কি সাক্ষী টাক্ষী পরে প্রমাণিত না হয়, নিশ্চিত যে ধরনের বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি প্রমাণ না হয়, যেটা সন্দেহ করা হয় যে রাজনৈতিক বা অন্য কোনো কারণে তাদেরকে সাজা দিবে, এইটা মনে করার কারণ আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত বিচার প্রক্রিয়াটা এবং বিচারের মানটা খুবই নির্ভরযোগ্য। এবিসি
মিঠা কড়া। জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। প্রিয় শ্রোতা, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধের বিচারের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ এবং বেলজিয়াম প্রবাসী ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের কথা আমরা শুনলাম। এবার ফিরছি স্টুডিওতে আমাদের অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং ট্রাইব্যুনালের মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলামের কাছে। তো যেটা উনি বলেছেন, মানে ডক্টর আহমেদ জিয়াউদ্দিন, এবং আমরা গতকালের ট্রাইব্যুনালের পর্যবেক্ষণও যেটা দেখেছি যে শুনানিকালে আপনার ডিফেন্স নানা রকম যুক্তিতর্ক এবং বিভিন্ন দেশের বিভিন্ন ট্রাইব্যুনালের কেস রেফারেন্স উত্থাপন করেছিল এবং সেখানে ট্রাইব্যুনাল বলেছেন যে আসলে এইগুলো হচ্ছে বিচার শেষের সিদ্ধান্ত বা রায় বা এরকম বিষয়। তো রায়ে প্রদত্ত সিদ্ধান্ত, মানে বিচারের রায়ে প্রদত্ত সিদ্ধান্ত, মানে ঠিক অভিযোগ গঠনের পর্যায়ের না। এবং এগুলো তারা যখন বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষ্য গ্রহণ, তাদের আত্মপক্ষ সমর্থন, তখন তারা এগুলো উত্থাপনের সুযোগ পাবেন। এরকম একটা পর্যবেক্ষণ আমরা আদালতে দেখেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ট্রাইব্যুনাল এরকম পর্যবেক্ষণ দিয়েছেন। আরো কিছু কিছু বিষয় উত্থাপিত হয়েছিল বাই সাইটিং সাম ইন্টারন্যাশনাল রেফারেন্সেস ইন কোর্স অফ হিয়ারিং বাই দ্য ডিফেন্স কাউন্সিল। তো সেগুলো সম্পর্কে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে ট্রাইব্যুনাল কিছু অবজারভেশন দিয়েছেন যে এগুলো এই পর্যায়ে এগুলোকে আপনার আমলে নিয়ে কোনো ডিসিশন দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়েল, তবে এটা দ্য ট্রাইব্যুনাল মে টেক অল দোজ রেফারেন্সেস ইনটু অ্যাকাউন্ট at the time of final adjudication if it is found that এটি আপনার ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস প্রয়োজন রয়েছে, এরকম যদি মনে হয় তাহলে সেটা পরেও করা যাবে। কিন্তু এই পর্যায়ে চার্জ গঠন পর্যায়ে এই রেফারেন্সগুলো আসলে যেগুলো দেওয়া হয়েছে এগুলো মূলত আপনার ওইসব অ্যাডহক ট্রাইব্যুনালস বা হাইব্রিড ট্রাইব্যুনালস যেগুলো রয়েছে সেখানে বিচার শেষেই প্রদত্ত হয়েছে। মেইনলি তারা এগুলো উত্থাপন করেছিল, সাইট করেছিল অ্যাজ রিগার্ডস ডেফিনিশন অফ ক্রাইমস এবং এলিমেন্টস অফ ক্রাইমস। আমাদের স্ট্যাটিউট যেটা আছে, স্ট্যাটিউট কিন্তু খুব সেলফ কন্টেন্ট এবং এখানে স্পষ্টতই বলা আছে, ডিফাইন করা আছে, অপরাধগুলোকে ডিফাইন করা আছে, এলিমেন্টস বলা আছে। আর একটা জিনিস বলি আপনাকে, এক একটি যে ট্রাইব্যুনাল রয়েছে বিভিন্ন দেশে, অ্যাডহক ট্রাইব্যুনালস ব্যাকড বাই দ্য ইউনাইটেড নেশনস, এক একটা ট্রাইব্যুনাল স্ট্যাটিউটে এক একভাবে এলিমেন্টস গুলো এনিউমারেটেড হয়েছে। আর আইসিসি যে রোম স্ট্যাটিউট, এইটির কোনো এটা ম্যান্ডেটরি নয় আমাদের ট্রাইব্যুনাল, যেটা ডক্টর আহমেদ জিয়াউদ্দিন সাহেব বলেছেন যে এটা মূলত কেন, এটা পিওরলি ডোমেস্টিক ট্রাইব্যুনাল, একেবারে সম্পূর্ণ অর্থেই ডোমেস্টিক ট্রাইব্যুনাল। শুধুমাত্র নামের কারণে এটি বলার সুযোগ নাই যে এটি আন্তর্জাতিক কোন ট্রাইব্যুনাল। অপরাধটা যেটা স্যার বলেছেন, ডক্টর জিয়াউদ্দিন বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ, সেটির বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত বলে এটির নামকরণটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো অন্যান্য দেশে আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য যে স্ট্যাটিউট আছে সেখানেও দেখবেন আপনি ডেফিনিশন এলিমেন্টসে পার্থক্য রয়েছে, বা সব জায়গাতে একই না। এটা এক একটা দেশ থেকে একটা দেশে এটা পার্থক্য দেখা দিতে পারে এবং এর নানাবিধ কারণ থাকতে পারে, যে ঘটনার প্রেক্ষিত বা আরো অন্যান্য অনেক ফ্যাক্টর আছে যে কারণে এটা হতে পারে। কিন্তু আমাদের স্ট্যাটিউটে আমি আবারও বলছি যে এরকম এগুলো সবই কমপ্লিট একটা এটা লেজিসলেশন যেখানে সবকিছু আছে এবং যেখানে এটার উপর ভিত্তি করে আপনার বিচারে অগ্রসর হতে কোনোই আমি প্রতিবন্ধকতা দেখছি না আর কি। এবং এভাবে অগ্রসর হলে কোনোভাবেই অভিযুক্ত ব্যক্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই যদি এটা আমরা সেইভাবে অনুসরণ করে অগ্রসর। তারপরে ট্রাইব্যুনাল বলেছেন যে না, ঠিক আছে, এইসব বিষয়গুলো যদি আরো উত্থাপিত হয় এটি সেই স্টেজে গিয়ে তখন তারা উত্থাপন করতে পারবে এবং তখন যদি ন্যায় বিচারের স্বার্থে মনে হয় তখন সেটা এই ব্যাপারে তারা এটা আমলে নিয়ে সিদ্ধান্ত কি দেবেন সেটা তো ট্রাইব্যুনালের ব্যাপার, সময় সময় ট্রাইব্যুনাল বলতে পারবেন কি সিদ্ধান্ত হতে পারে। এই কিন্তু আমরা, আপনি যেটা বললেন ঠিকই বলেছেন। পাশাপাশি আরেকটা বিষয় এসছে যে আমরা দেখছি গতকাল আপনার এই অভিযোগ গঠনের মানে অভিযোগ গঠন সম্পন্ন হওয়ার পর যে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখলাম। এটা যদিও ধরেন আদালতের আমলে নেওয়ার কোনো বিষয় না, কিন্তু আমরা দেখলাম যে আপনার কিছু কিছু জায়গাতে এটা বলা হচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা প্রতিহিংসা পরায়ণ, বা একটা অভিযোগ আসছে যে এতদিন ধরে
যাদের বিরুদ্ধে মামলা মানে অভিযোগগুলো আনা হচ্ছে বা একে তদন্ত হচ্ছে তাদেরকে 1 বছর 1.5 বছর বা 1.5 বছর ধরে আটকে রাখা হচ্ছে এবং এরকম একটা অভিযোগ একটা চলছে। পাশাপাশি আমরা এটাও দেখছি যে আপনার আদালত গতকাল কিছু পর্যবেক্ষণ দিয়েছেন যে তথ্য মানে জানা বা পাওয়ার অধিকার যেমন সবার আছে তেমনি মানে মত প্রকাশের ব্যাপারে যে সতর্ক হওয়া থাকা, কোনো অসতর্ক মন্তব্য না করা বা কোনো এমন কোনো কিছু না করা যেটা বিচার প্রক্রিয়াকে মানে বাধাগ্রস্ত করে বা উদ্দেশ্যমূলক কোনো কিছু না হয়, এরকম একটা পর্যবেক্ষণ আমরা আদালতের পক্ষ থেকে গতকাল দেখেছি। তো বিষয়গুলো সম্পর্কে আপনি কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, প্রথমেই বলি, আপনি ডিটেনশনের কথাটা বলেছেন যে 1 বছর হলো আছে এবং আপনি দেখেন যে এরকম ডিটেনশনের বারবারই উঠে আসছে, আমরা বারবারই আলোচনা করছি। হ্যাঁ, ডিটেনশনের ব্যাপারটা কিন্তু ইন্টারন্যাশনালি পারমিটেড। আপনি যদি আমরা অন্যদিকে তাকাই, আপনি ক্যাম্বোডিয়ার দিকে যদি তাকাই, ইসিসির দিকে, সেখানে যে সেকেন্ড ট্রায়ালটা হচ্ছে, যারা অভিযুক্ত তারা কিন্তু বেশ কয়েক বছর হলো ডিটেইনড অবস্থায় আছেন, বেশ কয়েক বছর হলো, অ্যাবাউট মোর দ্যান 4 ইয়ার্স যতদূর আমি মনে করতে পারছি। আপনি দেখেন এই গত মাসের 6 তারিখে আইসিটিওয়াইতে একটি জাজমেন্ট হয়েছে, 27 বছর কনভিকশন হয়েছে এবং সেখানেও কিন্তু তিনি যে অভিযুক্ত ফর্মার ইউগোস্লাভ জেনারেল, নামটা ঠিক মনে করতে পারছি না, তিনিও কিন্তু বেশ কয়েক বছর হলো ডিটেইনড অবস্থায় ছিলেন। আরো দেখেন আপনি যে সাম্প্রতিক সময় যে আইসিটিআর যেটা হয়েছে রুয়ান্ডাতে, পলেন নিরিমহিসুকো এবং যিনি উইমেন মিনিস্টার ছিলেন তিনি এবং অন্যান্য 5 জন, তাদের যে সাজাটা হয়েছে এবং তারা কিন্তু ওই দে হ্যাড বিন ইন ডিটেনশন ফর লং অ্যাবাউট 14 ইয়ার্স পারহ্যাপস, 14 বছর ধরে। এবং এটা তার মানে আমি এটি জাস্টিফাই করছি না যে আমি এটা আপনার যে ইন দ্য নেম অফ ইনভেস্টিগেশন অর ইন দ্য নেম অফ ট্রায়াল একজন কাউকে আপনার ফর ইনডিফারেন্ট পিরিয়ড ডিটেইন রাখবেন, সেটি কিন্তু জাস্টিফাই আমি করছি না। কেন, মানবাধিকারের বিষয়টি কিন্তু বিচারের সঙ্গে একেবারে ক্লোজলি লিঙ্কড, আপনাকে এটাও ভাবতে হবে। বাট ট্রাইব্যুনাল, আমি জানি না, এটা ট্রাইব্যুনালের কাছে এটা নিশ্চয়ই মনে হয়েছে যে তাকে, এই অভিযুক্তকে ডিটেইন রাখা প্রয়োজন ফর দি পারপাস অফ এফেক্টিভ অ্যান্ড কমপ্লিট ইনভেস্টিগেশন। তারপর এখন হয়তো বলবেন যে ইনভেস্টিগেশন ইজ ওভার, শেষ হয়েছে, এখন তবে কেন আটক করেছে? এটিও ট্রাইব্যুনালের বিবেচনায় মনে হয়েছে যে এখনো তার এটা ডিটেইন। আমরা তো যদি বলি যে আপনি যেটা বললেন যে আমরা অভিযুক্তের মানবাধিকার নিয়ে বারবার প্রশ্ন তুলছি, এটা আন্তর্জাতিকভাবে তুলছে এবং বাংলাদেশে এটা নিয়ে আমরা দেখছি যে বাইরে একটা খুবই নেতিবাচক একটা প্রচার চলছে এবং আমরা মনে করি যে এটার পিছনে একটা রাজনৈতিক দল বা এদেরও একটা স্বার্থ আছে এবং তারা দেশের ভিতরেও রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী এবং আমরা দেখি যে বিভিন্ন প্রচার প্রপাগান্ডায়, প্রচারণায় খুবই মানে আপনার আক্রমণাত্মক ভাবে তারা আবির্ভূত হয়েছে এবং তাদের অর্থ আছে তাদের হাতে। আমি জানি না আপনি ট্রাইব্যুনালের যেহেতু লোক, আপনি এটার পুরো জবাব দিতে পারবেন কিনা, কিন্তু মানে সাধারণ মানুষ, এই দেশের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা গণহত্যার শিকার হয়েছে, যার ঘর বাড়ি লুট হয়েছে, তাদের মানবাধিকারটা রক্ষার জন্য তো আমি মনে করি যে আদালতের দেখার দরকার আছে। নিশ্চয়ই আপনি এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আপনার উইটনেস ভিকটিমস প্রোটেকশনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু খুব ক্লোজলি এবং সিগনিফিকেন্টলি ইনভলভ। আপনি যদি এই জাস্টিস প্রসেসের সঙ্গে উইটনেস এবং ভিকটিমের পার্টিসিপেশনটা, এফেক্টিভ পার্টিসিপেশন এনশিওর না করেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাচিভমেন্টটা সেটা কিন্তু আপনার অর্জিত হবে না আর কি। কাজে তাদের কখন তিনি একটা উইটনেস বা ভিকটিম নিজেকে আনপ্রোটেক্টেড ভাবেন, সেটাও ভাবার বিষয় রয়েছে আর কি। এবং এটাও তাদের প্রোটেক্টিভ মেজারটা ইনশিওর করার জন্য আমাদের দেশে এখন পর্যন্ত কোনো আইন নেই, বা ট্রাইব্যুনাল তারা নিজ বিবেচনায় একটা কিছু রুলস ফ্রেম করেছেন এবং এটি ট্রাইব্যুনালের দায়িত্ব এখন এই সাপোর্টটা দেয়া, হ্যাঁ, উইটনেস এবং ভিকটিমসদের। তা এখন আপনি যেটা ডিটেইনড অবস্থায় আছে, এটি তো ট্রাইব্যুনাল নিজের বিবেচনায় এটাই যথার্থ মনে করেছেন বলেই তো রয়েছেন। হ্যাঁ, আবার যখন যদি ট্রাইব্যুনাল কখনো যদি মনে করেন যে না, এটা দেখেছেন অসুস্থতার কারণে, আপনি দেখেছেন যে আপনি কোথাও, আমি এটি কিছুদিন আগে আইসিটিওয়াই এর একজন খুব বড় মাপের জাজ MM আলফোন্স অরি, উনি এসেছিলেন একটা সেমিনারে। আমি তাকে বলেছিলাম যে এরকম
যে তুমি আমাকে একটা এক্সাম্পল দেখাও কোথায় আছে যে উইদিন কাপল অফ ডেজ ফ্রম দ্য ডেট অফ কজিং অ্যারেস্ট তাকে রিলিজ করা হয়েছে অন বেল বাই দি ট্রাইব্যুনাল, কোথায় আছে? বাট ইট হ্যাপেন্ড ইন দিস ট্রাইব্যুনাল, এটা আমাদের ট্রাইব্যুনালে হয়েছে। যতদূর মনে পড়ছে 5-6 দিন, এই কয়েকদিনের মাথাতে আব্দুল আলিম, ডিসপাইট দি ফ্যাক্ট যে আমাদের স্ট্যাটিউটে কিন্তু এরকম কোন বিধান নাই, তারপর রুলসে তখন ছিল, তারপরে কিন্তু ট্রাইব্যুনাল এটা করেছেন। কেন করেছেন? এই যে মানবিক বিষয়টি, হিউম্যান রাইটস এর বিষয়টি, সবকিছু মাথায় রেখেই তো এটা ট্রাইব্যুনাল করেছেন। কাজে যখন যেটি হচ্ছে সেটি আমি বা আপনি ধরে নিতে পারি যে ট্রাইব্যুনাল এটি যথার্থ বলে বিবেচনা করছেন বলেই এই আদেশটা দিয়েছেন। সেই আদেশটাকে আমি তো সেভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আই এম নট কোয়ালিফাইড। আমি কেন এটা করেছেন, কেন এটা করেননি, এটা আমি আপনি কোয়ালিফাইড নই, সেটা বলতে পারে না কি যেটা আপনি বলেছেন, ততটুকু এটুকু হয়। আর তারপরে আপনি আরেকটা বিষয় তুলেছেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তথ্য প্রকাশ বা মত প্রকাশ, এটি তো সবার অধিকার রয়েছে, কথা বলার অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, এটি তো সংবিধান স্বীকৃত অধিকার, এই বিষয়ে কারো বলার কিছু নেই। কিন্তু আপনি তাই বলে আপনি দেখেন যে আপনার এই অধিকার রয়েছে বলে আপনি যা ইচ্ছে তাই তো বলতে পারছেন না। মত প্রকাশেরও ক্ষেত্রে একটি সীমা রেখা আপনাকেই নির্ধারণ করতে হবে, তথ্য পরিবেশনার ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে। এখানে যেটা লক্ষ্য করার বিষয় যে বিচারাধীন একটি বিষয়, সাবজুডিস একটি বিষয়, এইরকম স্পর্শকাতর একটি ট্রাইব্যুনালে এত গুরুত্বপূর্ণ অপরাধের বিচার হচ্ছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধগুলো, আপনি এগুলো তো অর্ডিনারি কোনো অপরাধ নয়, ইন্টারন্যাশনালি রিকগনাইজড ক্রাইমস। তো সেই বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত। এই ট্রাইব্যুনালে যে কার্যক্রম হচ্ছে বা যেভাবে করছে, আপনি সেই তথ্য তুলে ধরেন, কোনো আপত্তি নেই, মত প্রকাশ করেন কার্যক্রম সম্পর্কে, কিন্তু এমন ভাবে এটি প্রকাশ করা উচিত নয়, এমন ভাষায় বা এমন ভাবে যা প্রকারান্তরে আপনার ট্রাইব্যুনালের প্রতিষ্ঠান হিসেবে ট্রাইব্যুনালের মর্যাদাটাকে আপনার ক্ষুণ্ণ করে বা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এবং সেটা এক অর্থে এটি ওই বিচার প্রক্রিয়ার স্বাভাবিক পথকে আপনার প্রতিবন্ধকতায় এটা নিক্ষেপ করতে পারে আর কি। এ কারণেই কালকে ট্রাইব্যুনাল, যেটা আমি দেখেছি যে একটি রিপোর্টের কিছু অংশের প্রেক্ষিতে ওনারা এটা একটু ব্যবস্থা নিয়েছেন, একটা আদেশ দিয়েছেন, এবং যেটি গতকাল আমি ব্রিফিংয়েও মুখপাত্র হিসেবে বলার চেষ্টা করেছি যে ট্রাইব্যুনাল এটা আশা করেন সবাই এই বিষয়ে একটু সতর্ক দৃষ্টি রাখবেন আর কি। এই আমরা ধন্যবাদ আপনাকে। আমরা শ্রোতাদের কাছ থেকে নানা রকম খুদে বার্তা পেয়ে গেছি, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া মতামত সম্পর্কিত। তা আমি এগুলো একবার একটু আপনাকে পড়ে শোনাই। আমি জানি না আমরা আলোচনার সময় সুযোগ পাবো কিনা, কারণ একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শাহাদাত বলে একজন, তিনি বলেছেন, বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার করছে নাকি জামাত নেতাদের বিচার করছে তা জাতির কাছে এখন সুস্পষ্ট। আচ্ছা, বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বক্তব্য তার এটা। আমরা এখানে রাজনৈতিক বক্তব্য নিয়ে আলোচনা করব না। মতিঝিল থেকে লোকমান পাশা, তিনি বলেছেন, জামায়াতের রাজাকারদের বিচার হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে থাকা রাজাকারদের বিচার কবে হবে? উত্তর বাড়িধারা থেকে অমল, তিনি বলছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের নেতা হলে ওনার কি বিচার করা হতো? এটা তো খুব একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন যে সালাউদ্দিন কাদের চৌধুরী আদৌ আওয়ামী লীগে ওনাকে নেওয়া হতো কিনা, আবার ইত্যাদি এরকম নানা প্রশ্নও আছে। নাহিদ বলে আরেকজন, যুদ্ধাপরাধী এবং মানবতার বিরুদ্ধে অপরাধীর মধ্যে পার্থক্য কি? এই সরকার যুদ্ধাপরাধীর বিচার না বলে মানবতা বিরোধী অপরাধের বিচার বলছে কেন? আচ্ছা, এই বিষয়টা হয়তো আমরা দেখি পরে সময় পেয়ে একটু আলোচনা করতে পারি কিনা। বিচার ঘোষণা না করে কাউকে অপরাধী বলা ঠিক হচ্ছে না বলে আমি মনে করি। মুশাহেদ তিনি বলেছেন। ড্রাইভার মিরাজ, তিনি বলেছেন, যে 7 জনকে আটক করা হয়েছে তারাই কি যুদ্ধাপরাধী নাকি আরো অনেকে এর সঙ্গে জড়িত? এরা সবাই রাজনীতির লোক কেন? রাজনীতির লোকেরাই তো যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত বা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল, সুতরাং তারাই তো হবে। আচ্ছা, মিরপুর থেকে নুরুন নবী, তিনি বলেছেন, আইন যদি সবার জন্য সমান থাকে তাহলে সরকারের উচিত আওয়ামী লীগের মধ্যে থাকা যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করা। ইয়াসিন আজম আরেকজন শ্রোতা, তিনি বলছেন, যেসব যুদ্ধাপরাধী পাকিস্তানে আছে তাদের সম্পর্কে সরকার কি চিন্তা ভাবনা করছে, তাদের কি কখনো বিচার হবে? হক বলে আরেকজন শ্রোতা, তিনি বলেছেন, 40 বছর আগে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, তখন কেন শেখ মুজিব সাহেব সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তখন যদি বিচার করা হতো বাংলাদেশের অবস্থা এখন আরো ভালো থাকতো।
নাম জানাননি। তিনি বলেছেন 71-এ আমি ক্লাস 7-এ পড়তাম, সে সময় অনেক ঘটনায় মনে আছে। আমাদের গ্রামে এক রাজাকার কম বয়সী এক বিধবাকে পাক সেনাদের হাতে তুলে দিয়েছিল। আজও সে কথা মনে পড়লে গা শিউরে ওঠে। বিচারের কাজ এত দীর্ঘায়িত হচ্ছে কেন? লাকি বলে আরেকজন শ্রোতা, তিনি বলছেন সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজে এত দীর্ঘসূত্রতা করছে কেন? জনগণ একটা সত্যিকারের এবং ঐতিহাসিক বিচারের রায়ের জন্য অপেক্ষা করছে। সুমন নরসিংদী থেকে তিনি বলেছেন জার্মানি 68 বছর পরও তাদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার করছে। আমরাও গোলাম আজম সাঈদীর বিচার চাই। গাজীপুর থেকে ফারহিন, তিনি বলছেন বিচার নিয়ে সরকার যেন কোনো রাজনীতি না করে, সেটাই আমাদের প্রত্যাশা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জাহাঙ্গীর, তিনি বলছেন আমার মনে হয় এতদিনে সরকার দেশের জন্য একটা ভালো কাজ করতে যাচ্ছে, তাই বিরোধী দলের উচিত সরকারকে সহায়তা করা। মুন্সিগঞ্জ থেকে আফজাল, তিনি বলছেন যারা এই দেশের যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারা এই দেশকেও ভালোবাসে না। কুমিল্লা থেকে নীলা, তিনি বলছেন যারা একসময় নিরীহ মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে তারাই এখন ইসলামের নামে ধোয়া তুলে আন্দোলন করছে, তখন সেটা জাতি হিসেবে মেনে নিতে আমাদের খুবই কষ্ট হয়। এখন যারা সাঈদী কিংবা জামাতের পক্ষে কথা বলছে তারা কি কখনো সেসব জায়গায় নিজেদের আত্মীয় স্বজনদের রেখে চিন্তা করছেন এই সমস্ত জঘন্য অপরাধের কথা? তো এইরকম নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আরো প্রায় 20-25 জন এবং বিপক্ষে 20-25 জন শ্রোতার খুদে বার্তা আছে, কিন্তু সেগুলো এতগুলো আমাদের নেওয়া খুব কঠিন এবং আমরা অনুষ্ঠানের একেবারে কানায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমার মনে হয় যে এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, তারপরেও অল্প কথায় যদি আপনি বলেন যে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, আসলে মানে এটা নিয়ে খুব অল্প কথায় যদি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন। না, আমি অনেক শ্রোতা যারা বলেছেন অনেক কিছুরই উত্তর দিতে আমি কোয়ালিফাইড নই, আমার সীমাবদ্ধতা রাজনৈতিক বিষয়গুলো, আমি সেটা থেকে নিজেকে সঙ্গত কারণে বিরত রাখছি। যেটা একজন বলেছেন যেরকম ওই যুদ্ধাপরাধ আর মানবতা বিরোধী অপরাধের কথা বলেছেন, যুদ্ধাপরাধ দ্যাট ইজ ওয়ার ক্রাইমস, তারপর মানবতা বিরুদ্ধে অপরাধ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই সবগুলোই আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস হিসেবে পরিচিত, আন্তর্জাতিক অপরাধ হিসেবে পরিচিত। আমব্রেলা আইনটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ, সেই আন্তর্জাতিক অপরাধের মধ্যে পড়ছে আপনার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, তারপর ক্রাইমস এগেইনস্ট পিস, ওয়ার ক্রাইমস এর ভিতরে আরো কিছু কিছু ভাগ আছে। এইভাবে সবগুলো হয়েছে। আর আরেকটা একজন বলেছেন যে বিচার না করে যুদ্ধাপরাধী বলা, ঠিক বলেছেন। আমি তো একজন আইনের ছাত্র হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি তো বলতে পারি না একজন বিচার শেষে যদি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকেই বলার সুযোগ নেই যে তিনি অপরাধী। যে কারণে আমরা কিন্তু বলছি অভিযোগ করা হয়েছে, বিচার শুরু। এবং শ্রোতা ঠিকই বলেছেন যিনি এই কথাটা বলেছেন আর কি, সবার সচেতনতা দেখে আমার একজন নাগরিক হিসেবে আমার ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা বোঝা যাচ্ছে যে শ্রোতাদের অনেক রকম প্রশ্ন, অনেক রকম মতামত, এবং সেগুলো সব আসলে আমাদের এই অল্প সময়ের অনুষ্ঠানের মধ্যে সবটাই অ্যাটেন্ড করা সম্ভব না। তো প্রিয় শ্রোতা, আপনাদের ধন্যবাদ এবিসি রেডিওর সঙ্গে থাকার জন্য এবং আপনাদের ক্রিয়া প্রতিক্রিয়া পাঠানোর জন্য, এবং ধন্যবাদ জনাব শাহিনুর ইসলাম, আপনিও আমাদের এবিসি রেডিওকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ এবিসি রেডিওতে মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে এবিসি মিঠা করা শুনলেন। আপনারা এবিসি মিঠা করা শুনতে পাবেন সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের সঙ্গেই থাকুন। কাল আবারও ফিরে আসছি এবিসি মিঠা করা নিয়ে একই সময়। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট।